আসসালামু আলাইকুম এসএসসি 26 এর পোলাপাইন, কি অবস্থা? আশা করি সবাই খুব ভালো আছো। এসএসসি 26 মিশন ফাইট ব্যাক কোর্সে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা পড়বো, যে কবিতাটা পড়বো সেটা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। লিখেছেন শামসুর রাহমান। বানানটা সাবধান। দেখছো? রাহমান, রহমান না কিন্তু রাহমান। কবি যেভাবে লিখছে সেভাবেই তোমাকে লিখতে হবে, না লিখলে মারা খাবা। যাই হোক, তো চলো শুরু করা যাক। আগে জেনে নেই কবির জ্ঞাতিগোষ্ঠী সম্পর্কে। কবি কি করছেন? 24শে অক্টোবর 1929 সালে তিনি জন্মগ্রহণ করেন ঢাকায়। তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। জন্মগ্রহণ করছেন ঢাকায়। তার পৈতৃক নিবাস অর্থাৎ গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদী জেলায়। ওকে। কবিদের যদি পিতামাতার নাম থাকে সেটা খুবই ইম্পর্টেন্ট। তাই এখানেও দেখো তার পিতা মোখলেসুর রহমান চৌধুরী এবং মাতা হচ্ছে আমেনা খাতুন। মাথায় রাখো জিনিসটা। পিতার নাম কি? মোখলেসুর রহমান চৌধুরী, মাতা আমেনা খাতুন। 1945 সালে ঢাকার পোগোজ স্কুল থেকে ম্যাট্রিক এবং 47 সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ঢাকা কলেজ থেকে, হ্যাঁ, বাট তখন ঢাকা কলেজে মারামারি ছিল না, তো তিনি ভালো ছাত্র ছিলেন। তার পেশা কি ছিল? তিনি সাংবাদিক ছিলেন। সাহিত্য চর্চা, মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য, সংগ্রাম এই তিনি কবিতায় ফুটিয়ে তুলেছেন। আধুনিক কাব্যধারার উপমা চিত্রকল্পের প্রকৃতি শহরকে কেন্দ্র করে তার সকল কবিতা গড়ে উঠেছে। এবং তার কবিতায় যেহেতু আমরা এই যে নগর, তারপরে মানুষের জীবন, মানুষের নগরের মানুষের ব্যস্ততা এগুলা ফুটে তুলতে দেখি, তাই শামসুর রহমানকে আমরা নাগরিক কবি বলি। নাগরিক কবি। তার নামটা কিন্তু শামসুর রাহমান, মাথায় রেখো। এবার আসি আমরা তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোক দা বাথ, নিজ বাসভূমে বন্দি শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাটা, এক ধরনের অহংকার, আদিনন্ত পদধ্বনি। এখানে দেখবে তোমরা অনেকেই দেখতে পাচ্ছ। তারপর আমি অনাহারি, বাংলাদেশ স্বপ্ন দেখে, দেশদ্রোহীর মতো ইচ্ছে করে, এরকম অসংখ্য তার বই আছে। বইগুলো তোমাদের বইও আছে এবং স্লাইডও তোমাদের দেওয়া থাকবে, এগুলো পড়ে নিও। এগুলো থেকে কোশ্চেন খুব কমই আসে সাধারণত, তবে ইম্পর্টেন্ট কয়েকটা যদি আমরা বলি সেটা হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, তারপরে বিধ্বস্ত নীলিমা, এটা একটা ইম্পর্টেন্ট লাইন, নিজ বাসভূমে বন্দি শিবির থেকে, এরপরে ফিরিয়ে নাও ঘাতক কাটা, রৌদ্র করটিতে, এইগুলো হচ্ছে তার বিখ্যাত। হরিণের হার না, এ কটাই হচ্ছে তার বিখ্যাত কিছু। যদি আমরা কাব্যগ্রন্থের কথা বলি তাহলে এগুলো হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি অসংখ্য পুরস্কার পান এবং তার মৃত্যুবরণ করেন 17 আগস্ট 2006 সালে। আচ্ছা, তারপরে আসি আমরা কবিতার সারসংক্ষেপ। আচ্ছা, কবিতার নাম কি? কবিতার নাম হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। আচ্ছা, স্বাধীনতা পাওয়ার জন্য কি করতে হয়? স্বাধীনতা তো কোনো মরির মোয়া বা লাড্ডু না যে চাইলেই আমরা পেয়ে যাব। স্বাধীনতার জন্য কিন্তু অনেক ত্যাগ স্বীকার করতে হয়। স্বাধীনতা কোনো একদিনে আসে না। অনেক দিনের সংগ্রাম, অনেক দিনের যুদ্ধ বিগ্রহের পরে হচ্ছে আমরা স্বাধীনতা পাই। অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষার পরে স্বাধীনতা পাওয়া যায়। তোমরা তো দেখছো 2024 সালে যে জুলাই আগস্ট বিপ্লব হলো, সেখানে কি খুব সহজে আমরা স্বাধীন হইছি? আমরা যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছি, এটা তো মুক্তিযুদ্ধ, আমাদের যে প্রথম স্বাধীনতা সেটার উপর। কিন্তু দ্বিতীয় স্বাধীনতাও কি সহজ ছিল? মোটেও না। কত মানুষ তাদের জীবন দিয়েছেন, কত মানুষ আহত হয়েছে, সবকিছুর পর আমরা যে স্বাধীনতাটা পাইছি। তো মানুষের যেই আহ, এই যে কষ্ট, কষ্ট করা, এই যে ত্যাগ তিতিক্ষা, এই জিনিসগুলোর বিনিময়ে তো স্বাধীনতাকে পাওয়া যায়। তাই কবি স্বাধীনতাকে এইখানে বলছেন যে তোমাকে পাওয়ার জন্যই স্বাধীনতা, মানুষ এত কষ্ট করতেছে, এত ত্যাগ স্বীকার করতেছে। এই জিনিসটাই আলটিমেটলি এই কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে। আসো আমরা সারসংক্ষেপটা দেখি। এবং আবারও বলছি, কবিতার ক্ষেত্রে সারসংক্ষেপ মূলভাব ছাড়া কিচ্ছু করতে পারবা না, সৃজনশীল কলম আটকায় যাবে। তাই আমাদের স্লাইডে সারসংক্ষেপ দেওয়া আছে, অবশ্যই সারসংক্ষেপগুলো ভালোভাবে মুখস্থ করে যাবা। এগুলা থেকে সৃজনশীল লিখলে ইনশাল্লাহ সৃজনশীলে ভালো একটা মার্ক তুমি ক্যারি করতে পারবা, যেটা বাংলায় A+ পেতেও তোমাকে সাহায্য করবে। তাহলে আসো সারসংক্ষেপ কি লেখা আছে। কবিতায় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য অসংখ্য মানুষের আত্মত্যাগ সংগ্রামের মর্মস্পর্শী চিত্র ফুটে উঠেছে। শামসুর রাহমান স্বাধীনতাকে একটি কাঙ্ক্ষিত সত্তা হিসেবে কল্পনা করেছেন, যাকে পাওয়ার জন্য অসংখ্য প্রাণ উৎসর্গ হয়েছে।
কবি দেখিয়েছেন স্বাধীনতা কোনো রাজনৈতিক স্লোগান নয়, বরং একজন রিক্সাওয়ালা, কৃষক, ছাত্র, কয়েকজন বন্দী, সকল সাধারণ মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাই হচ্ছে এই স্বাধীনতা। স্বাধীনতা অর্জনের পথে কত মায়ের কোল খালি হয়েছে, কত শিশুর কান্না বাতাসে মিশেছে, কত ঘরবাড়ি পুড়ে ছারখার হয়েছে, এসব করুণ চিত্র কবি তুলে ধরেছেন এই কবিতায়। কবিতাটি স্বাধীনতার জন্য বাঙালির সীমাহীন ত্যাগ, রক্তক্ষয়ী সংগ্রাম এবং শেষ পর্যন্ত বিজয় অর্জনের উজ্জ্বল একটি স্মারক বহন করছে। তাহলে আশা করি তোমরা সারসংক্ষেপটা বুঝতে পারছো। এবার আমরা মূল কবিতার লাইন টু লাইন বুঝবো। আসো। কবিতাটা অনেক বড়, কিন্তু বড় কবিতা সহজ হয়। আগেও বলছি বড় কবিতা সবসময় সহজ হয়। শুরু করি, আসো। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। এই ৩টা লাইনের অর্থ আগে বুঝি। রক্ত গঙ্গা মানে হচ্ছে গঙ্গা একটা নদীর নাম, রক্ত গঙ্গা মানে হচ্ছে রক্তের নদী বয়ে গেছে, প্রচুর রক্তের নদী বয়ে গেছে আর কি, মানুষ প্রচুর পরিমাণে রক্ত দিচ্ছে। তাহলে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতার কতবার মানুষের রক্ত ঝরবে, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। খান্ডব দাহন কথাটার অর্থ কি, এই দেখো, খান্ডব অরণ্যের আগুনে পুরানো। কবিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের প্রতীক বোঝানো হয়েছে। অর্থাৎ কতবার মানুষকে এরকম রক্ত ঝরাতে হবে, কতবার আর কষ্ট সহ্য করতে হবে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, এখন তুমি আসবে বলে স্বাধীনতা, এখান থেকে লাইনগুলো একটু দেখো। সকিনা বিবির কপাল ভাঙলো, তাহলে কি কি হয়েছে স্বাধীনতার জন্য, এই লাইনগুলো মাথায় রাখবা। সকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। আচ্ছা, এইখানে তাহলে প্রথমে বললো তোমার স্বাধীনতা তুমি আসবে বলে সকিনা বিবির কপাল ভাঙলো, এরপরে বললো সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তাহলে এখানে একটা জিনিস কি খেয়াল করছো তুমি, সকিনা বিবির কপাল ভাঙলো মানে সকিনা বিবির যে হয়তো কপাল ভাঙলো এখানে দুইটা অর্থ বহন করতে পারে, হয়তো সকিনা বিবির যে স্বামী ছিল তাকে পাকিস্তানি হানাদার বাহিনী মারছে, অথবা সকিনা বিবির ইজ্জত বা সম্ভ্রম হারাইছেন। এরপরে বললো সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর, অর্থাৎ হরিদাসী যে ছিল তার সিথির সিঁদুর মুছে গেল, মানে কি তার স্বামীকে পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করছে। একটা জিনিস খেয়াল করো, সকিনা বিবি হচ্ছে মুসলিম এবং হরিদাসী হচ্ছে এখানে হিন্দু, অর্থাৎ পাকিস্তানি বাহিনী কিন্তু চিন্তা করে নাই যে কে মুসলিম কে হিন্দু, তারা সামনে যাকে পাইছে তাকেই হত্যা করছে। এই জিনিসটাই বোঝানো হয়েছে যে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা সবাইকে কষ্ট সহ্য করতে হয়েছে, সবাইকে ত্যাগ তিতিক্ষা সহ্য করতে হয়েছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো। তাহলে কি এলো, তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো। ট্যাঙ্ক আসলো, ট্যাঙ্কের রংটা কি ছিল মাথায় রেখো, ট্যাঙ্কের রং ছিল জলপাই রঙের ট্যাঙ্ক এলো। অনেক সময় অবজেক্টিভে দিয়ে দেয় এই ধরনের। দানবের মতো চিৎকার করতে করতে, এই ট্যাঙ্কটা কিভাবে আসলো, দানবের মতো চিৎকার করতে করতে শহরের বুকে ট্যাঙ্ক এলো। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো। মানে স্বাধীনতা তুমি আসবে বলে ছাত্রাবাস বস্তি উজাড় হলো, এই লাইনটাও মাথায় রাখো। কি হয়েছিল, তুমি আসবে বলে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খুই ফোটালো যত্রতত্র। রিকয়েললেস রাইফেল মানে কি, আচ্ছা নরমালি যখন মানুষরা যুদ্ধে যায় না, দেখবা যখন খুব সাইলেন্টলি আর্মিরা যুদ্ধ করে তখন তারা রাইফেলের আগে রিকয়েল লাগায় রাখে, যার ফলে রাইফেলের সাউন্ডটাও কম হয়। কিন্তু যখন রিকয়েললেস রাইফেল ব্যবহার করা হয়, এটা সাধারণত ব্যবহার করা হয় যখন ম্যাস জেনোসাইড বা প্রচুর পরিমাণে গণহত্যা একসাথে অনেক মানুষ মারা হয়, তখন রিকয়েললেস রাইফেল ইউজ করা হয়। এর ফলে শুধু এটার কারণ কি, এটার কারণ হচ্ছে যাতে একজনকে মারলা এবং প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে, এই শব্দের কারণে আশেপাশে মানুষের যাতে ভয় পায়। এবং মেশিন গান খই ফোটানো যত্রতত্র, তাহলে স্বাধীনতা আসবে এর জন্য আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। এরপরে আসি, তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। স্বাধীনতা আসবে বলে কি হলো, গ্রামের পর গ্রাম ছাই হলো, ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। অর্থাৎ এই যে প্রকৃতি, এই যে দেখো একটানা আর্তনাদ করলো একটা কুকুর, এটা তো বুঝলাম স্বাভাবিকভাবে একটা জিনিস চিন্তা করা যায়, কিন্তু এটার মাধ্যমে কবি আসলে বোঝাতে চাইছেন যে স্বাধীনতার জন্য শুধু মানুষই যে চেয়ে আছে তা না, বরং এই পাকিস্তানি হানাদার বাহিনী যে পরিমাণে গণহত্যা চালাইছিল আমাদের উপর,
সেটার একটা আর্তনাদ করলো একটা কুকুর, মানে প্রকৃতিও এটার প্রতিবাদ জানাইলো এই কথাটার মাধ্যমে, যে একটা কুকুরও এটার আর্তনাদ করলো, একটা কুকুর এটার প্রতিবাদ জানাইলো কার উপর? প্রভুর, ওই যে প্রভুর বাস্তবিটার ভগ্ন স্তূপে, অর্থাৎ তার হয়তো কুকুরের যে প্রভু ছিল, যে মানুষটা ছিল, তার বাস্তবিটা, তার যে ঘর বাড়ি ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে, ওইখানে দ্বারা একটা কুকুর আর্তনাদ করলো, চিৎকার করলো, তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়। তাহলে এখানে দেখো কি বললো, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। এটা যে কতটা খারাপ এবং কতটা বীভৎস একটা দৃশ্য তুমি চিন্তা করতে পারো। একটা দুধের শিশু, অবুঝ শিশু মানে একদম বাচ্চা শিশু, সে তার পিতামাতার লাশের উপর হামাগুড়ি দিচ্ছে। মানে মুক্তিযুদ্ধের একটা যুদ্ধের যে ভয়াবহতা, একটা গণহত্যা কি পরিমাণে চালানো হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী, সেই ভয়াবহতাটা এখানে দেখানো হচ্ছে। তারপরে বলতেছে দেখো, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়। এই দেখো এখানে কিন্তু এই লাইনটা সেকেন্ড বার আসছে, দেখছো এই লাইনটা কিন্তু দুইবার ব্যবহার করা হয়েছে। এই যে এটা 2 নাম্বার বার, আর এই যে একবার ফার্স্ট টাইম এখানে ব্যবহার করা হলো, সেকেন্ড টাইম এখানে ব্যবহার করা হলো, অর্থাৎ এই লাইনটা দুইবার আসছে। আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন, এই লাইনটাও এখানে দ্বিতীয়বার ব্যবহার করা হয়েছে। এই লাইনটা প্রথম প্যারা একবার ব্যবহার করা হয়েছিল, এই যে আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তাহলে এখানে দুইবার ব্যবহার করা হয়েছে দুইটা লাইন, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গা, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্য থুথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। মানে স্বাধীনতার জন্য কে অপেক্ষা করছে? একজন থুরথুরে বুড়ো স্বাধীনতার জন্য অপেক্ষা করছেন, সে উদাস দাওয়ায় বসে এই স্বাধীনতার জন্য তিনি প্রতীক্ষা করছেন। এই যে আরেকজন থুরথুরে বুড়ো, তিনি স্বাধীনতার জন্য প্রতীক্ষা করছেন। এরপরে আমরা আসি, স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরে। এখানে দেখো, এখানে একটা জিনিস, মোল্লাবাড়ির এক বিধবা, মোল্লাবাড়ি মানে কিন্তু মুসলিম পরিবার, তার এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরে, তার ঘর পুরাই দিছে, সেটা খুঁটি ধরে দাঁড়ায় আছে। আবার একবার কই বললো যে তারা ধর্ম বর্ণ কিচ্ছু মানে নাই, নির্বিচারে তারা মানুষকে হত্যা করছে। স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। এই যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তারপর এই যে মোল্লাবাড়ির বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে ঘরে। এই লাইনগুলো কিন্তু মাথায় রেখো, স্বাধীনতার জন্য কে কে অপেক্ষা করছে। তোমার জন্য সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, এই লাইনগুলা থেকে একটা অবজেক্টিভ আসার চান্স, যদি এই কবিতা থেকে অবজেক্টিভ করে, এই কয়েকটা লাইন থেকে একটা অবজেক্টিভ তুমি পাবা। এখান থেকে কোন লাইনগুলা? প্রথম লাইন দেখো, এই যে প্রথম লাইন, সগির আলী শাহবাজপুরের, সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, মানে সগির আলী কি ছিল? সগির আলী ছিল কৃষক, জোয়ান কৃষক ছিল কোথাকার? শাহবাজপুরে। এরপরে আরেকটা লাইন যদি দেখি, সেকেন্ড লাইনটাই, কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক। কেষ্ট দাস ছিল কোন জায়গার? জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক। মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, যে গাজী গাজী বলে নৌকা চালায় উদ্যম ঝড়ে। আরেকটা ছিল, এই যে এটা আরেকটা লাইন, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, যে গাজীবাজি বলে নৌকা চালায়, এবং রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। মানে সেও মারা গেছে। সবাই তোমার জন্য অপেক্ষায়। মানে সগির আলী শাহবাজপুরে সে জোয়ান কৃষক ছিল। এই লাইনগুলো মাথায় রেখো, কে কোনটা, তার কার পেশা কি ছিল। সগির আলী ছিল কৃষক, কেষ্ট দাস ছিল জেলেপাড়া সবচেয়ে সাহসী লোক, মতলব মিয়া কি ছিল? মতলব মিয়া ছিল মেঘনা নদীর একজন দক্ষ মাঝি। কিভাবে মাথায় রাখবা? মতলব, মতলব, মতে মেঘনা, মেঘনা নদীর দক্ষ মাঝি, আবার মতে মাঝি, তাহলে সে মাঝি ছিল। তারপরে ধরো ওই যে কেষ্ট দাস, কেষ্ট দাস ছিল দাস, দাস মানে হচ্ছে জেলেপাড়া ধরো, তো জেলেপাড়া সবচেয়ে সাহসী লোক। আরেকটা ছিল কে? আরেকটা ছিল এই যে সগির আলী, সগির আলী শাহবাজপুরের কি ছিল? জোয়ান কৃষক ছিল। আরেকজন ছিল রুস্তম শেখ, রুস্তম শেখ কি? রথের রুস্তম, রথের রিক্সা, রুস্তম শেখ ছিল রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। যার কি পোকার দখলে? যার ফুসফুস পোকার দখলে, অর্থাৎ সে মারা গেছে। আরেকজন অপেক্ষায় আছে স্বাধীনতার জন্য, সে কে? সে হচ্ছে, এই দেখো, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, অর্থাৎ মুক্তিযোদ্ধারা। অর্থাৎ যারা মুক্তিযোদ্ধা আছে তাদের
তার বৈশিষ্ট্য কি বলছে দেখো তো, আর রাইফেল কাঁধে নিয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, সেই সকল তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, মানে স্বাধীনতা আসতে চলেছে, সেই তেজি তরুণ যার পদভারে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা। এখন সবার শেষে কবি বলতেছে এই যে এত মানুষ এত ত্যাগ স্বীকার করলো, এত কষ্ট সহ্য করলো, এই যে তরুণরা যুদ্ধ করলো, এটার পরে তোমাকে আসতেই হবে স্বাধীনতা। ঠিক মনে আছে তোমাদের আমাদের সেই জুলাইয়ের দিনগুলা, কত মানুষ কত পরিমাণে ত্যাগ সহ্য করছিল। তারপরে আবু সাইদ ভাই কিভাবে গুলি বুকে নিছিল, মুগ্ধ ভাইয়ের সেই কথাগুলা, সবাই কিন্তু ত্যাগ স্বীকার করছে এবং এগুলার ফলে এক সময় কিন্তু আসতেই হয়েছে, সেই 36 দিনের মাথায় স্বাধীনতাকে আসতেই হয়েছে। ঠিক তেমনই ভাবে কবি এখানে বিশ্বাস ছিল যে স্বাধীনতা আসবেই একদিন, এবং সেই স্বাধীনতাই আজকে এসেছে। এই বাংলায় তোমাকে আসতেই হবে এই স্বাধীনতা। এই কবিতার মাধ্যমে এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে, এত কিছুর পর স্বাধীনতাকে এখানে আসতেই হবে। এরপর আসো শব্দার্থগুলা। খান্ডব দাহন আমি তোমাদের অলরেডি বলছি। সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর, মুক্তিযুদ্ধের শহীদ হরিদাসী বিধবা হয়েছে, এটা বোঝানো হয়েছে। যত্রতত্র মানে যেখানে সেখানে, তুমি আসবে বলে ছাত্রাবাস, এইখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ আছে যেটা থেকে 2 মার্কের কোয়েশ্চেন আসতে পারে তোমার সৃজনশীলে। খ নাম্বার এখান থেকে কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, যেমন এটা একটা, তুমি আসবে বলে ছাত্রাবাস বস্তি উজাড় হলো। তারপরে এই যে থুতথুরে এক বুড়ো বয়সের ভারী হয়ে কষ্ট এমন লোক, এটা বোঝানো হয়েছে। তারপরে এই যে এটা একটা, রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে। এই কয়টা অবজেক্টিভ যেটা আছে, এই কয়টা শব্দার্থ যেটা আছে, এখান থেকে তোমার সৃজনশীল খ নাম্বার প্রশ্ন বিশেষ করে এখান থেকে আসতে পারে। এবং তোমাদের বইয়ের যে শব্দার্থগুলো আছে সেগুলো তোমরা ভালো করে পড়ো, ওই শব্দার্থ থেকেই মূলত তোমার অনেক সময় খ নাম্বারের প্রশ্ন দিয়ে দেয়। এবং আবারও বলছি, সারসংক্ষেপটা ভালোভাবে পড়বা, তাহলে সৃজনশীল প্রশ্ন লিখতে তোমার সুবিধা হবে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আশা করি কবিতাটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।